রফতানির আড়ালে বেক্সিমকো গ্রুপের প্রায় ১,০০০ কোটি টাকা পাচার। সালমান এফ রহমান ছেলে শায়ান সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা। আপনার ১৭টা মামলা এজাহার দিয়েছেন, আমরা সেগুলো এজাহার হিসেবে রেকর্ড করেছি। কোনো সৎ ব্যবসায়ী সৎ ইনকাম থেকে কেউ অর্থ পাচার করে না। অধিকাংশ এগুলো হচ্ছে ওই ব্যাংকের টাকা। জননিরাপত্তা নিশ্চিতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, জানালেন উপদেষ্টারা। বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় ৪ প্রকল্প অনুমোদন। বিদেশি অর্থায়ন মিলবে এমন কাজে গুরুত্ব দেবে সরকার। স্থগিত থাকবে পঞ্চবার্ষিক পরিকল্পনা। অনেক বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প, এগুলো মনিটরিং জোরদার করা হয়, তারাও মনিটরিং করে। কাজেই এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। বিমানযাত্রার ধকল সইতে পারলেই যাবেন বিদেশে। সুষ্ঠু ভোটের ক্ষেত্র তৈরিতে বর্তমান সরকারকে সময় দেওয়ার কথা বললেন মির্জা ফখরুল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় কর্মীদের মারধর। পিকআপ যাত্রীদের ভুল বোঝা থেকে বিবাদ। ভায়াডাক্ট স্প্রিং মেরামত শেষে ১১ ঘন্টা পর মেট্রো রেলের চলাচল শুরু। চট্টগ্রামের আদালতে সাবেক ৩ সিইসি কমিশনার সহ সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। গণহত্যা ও হত্যা চেষ্টার আরও ৪ অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। পেজার বিস্ফোরণের ২৪ ঘন্টা না পেরোতেই লেবাননে আবারও সিরিজ বোমা হামলা। নিহত অন্তত ৯, আহত ২ শতাধিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। রফতানি হয়েছে তৈরি পোশাক, কিন্তু দেশে আসেনি অর্থ। আর অঙ্কটাও বেশ বড়, প্রায় ১,০০০ কোটি টাকা। কাজটি করেছে আলোচিত বেক্সিমকো গ্রুপ। পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেসরকারি খাত উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানটি অর্থ পাচার করে রপ্তানির আড়ালে। অনুসন্ধান চালিয়ে এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিআইডি। ২৮ জনকে আসামি করে মতিঝিল থানায় মামলা দায়ের করেছে ১৭টি। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার একচ্ছত্র আধিপত্যের সুযোগ নিয়েছে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ না করে নানান পন্থায় পাচার করেছে টাকা। নিট কিংবা ওভেন পোশাক পণ্য উৎপাদনে বড় অঙ্কের বিনিয়োগ করেছে বেক্সিমকো গ্রুপ। নানা নামে বিশ্ববাজারে পণ্য রপ্তানি করে আসছে এই শিল্প গ্রুপ। তবে সরকারের কাছ থেকে নানা সুবিধা নিলেও তার সুফল পায়নি দেশের অর্থনীতি। রপ্তানি হয়েছে ঠিকই, কিন্তু দেশে আসেনি সেই অর্থ। পোশাক পণ্য রপ্তানি করে কয়েক বছরে বেক্সিমকো গ্রুপ দেশে আনেনি প্রায় $৮৩০ লাখ, টাকার অঙ্কে যা প্রায় ১,০০০ কোটি। অনুসন্ধান করে এই তথ্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠান, জনতা ব্যাংকের দিলকুশা লোকাল অফিস ও মতিঝিল শাখা থেকে ৯৩টি এলসি ও সেলস কন্ট্রাক্টের বিপরীতে পণ্য রপ্তানি করে। আদতে রপ্তানির আড়ালে অর্থ পাচারের এই আয়োজন সম্পন্ন করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে শায়ান ফজলুর রহমানের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর গ্লোবাল। থানায় আপনারা সিআইডি আপনার ১৭টা মামলা এজাহার দিয়েছেন, আমরা সেগুলো এজাহার হিসেবে রেকর্ড করেছি। আমরা শুধু রেকর্ডিং অথরিটি, আর মামলাটা এগুলো সব সিআইডি শিডিউলভুক্ত এবং সিআইডি তদন্ত করবে। সিআইডির মামলার আসামি ২৮ জন। বলা হয়, শারজা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঠিকানায় রপ্তানি দেখানো হয়। অর্থ পাচার হয় জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে। এই দেশ থেকে অতি সহজে তারা বাইরে অর্থ পাচার করতে সক্ষম হয়েছে, কারণ এখানে তো কোনো জবাবদিহি ছিল না। প্লাস কোনো সৎ ব্যবসায়ী সৎ ইনকাম থেকে কেউ অর্থ পাচার করে না। অধিকাংশ এগুলো হচ্ছে ওই ব্যাংকের টাকা ঋণ খেলাপি হইয়া বিডিংয়ের মাধ্যমে ওই খুব বেশি উপরে নিয়ে আর ঘুষ দুর্নীতির মাধ্যমে। যে রপ্তানি আড়ালে অর্থ পাচার হয়েছে সেটির কাঁচামালের জন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ধার দেওয়া হয়েছিল ডলার। ক্ষমতার কাছ থেকে লাগামহীন অনিয়ম করলেও নেওয়া হয়নি ব্যবস্থা। আনবিলিভেবল লেভেলে করাপশন পৌঁছে গেছিল। একটা শ্রেণী, এই যে জিডিপি 6% প্লাস গ্রুপ করেছে হয়তো, ওটার বেনিফিশিয়ারি হচ্ছে এই 1 or 2% লোক।
এবং সরকারের সঙ্গে সখ্যতা না থাকলে কেউ কোনো ব্যবসা করতে পারে না এখানে। সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে 33,500 কোটি টাকা বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি। মাফিয়া গোষ্ঠীর হাতে অর্থনীতি জিম্মি থাকা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির স্বার্থেই 2 মাসের জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে। এই সময়ের মাঝে এগিয়ে নেওয়া হবে পুলিশের সংস্কার কাজ, এমনটাই জানিয়েছেন সরকারের উপদেষ্টা ও সচিবগণ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের আর ফেরার সুযোগ নেই। শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য নেওয়া হবে ব্যবস্থা। সকালে গাজীপুরের কালিয়াকৈরে ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের সমাপনী কুচকাওয়াজ। এই কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার সুফল দেশের মানুষই ভোগ করবেন। উঠে আসে কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিষয়টিও। এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। একই বিষয়ে দুপুরে সচিবালয়ে কথা বলেন তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। জানান, দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতেই সরকারের এমন পদক্ষেপ। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, রাষ্ট্রের পরিস্থিতি বিবেচনা নিয়েই সরকারের এমন সিদ্ধান্ত। সরকার মনে করছে এই পরিস্থিতিতে যেহেতু মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনী বিভিন্ন লেভেল কাজ করছে, এরা মনে করছে যে আমাদের এটা হলে দি পারপাস অফ দি গভর্নমেন্ট ইজ সিকিউর দি সিটিজেন্স অ্যান্ড উই আর সার্ভিং ফর দি স্টেট। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া নিয়ে কারোই বিরোধে জড়ানোর সুযোগ নেই বলেও জানান তিনি। কোনো কনফ্লিক্ট হবে না, সবাই মিলে এক রাষ্ট্র, এক জনগণ, এক সরকার। জনস্বার্থে আপনি কাজ করেন, আমি কাজ করি, অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নিজস্ব অর্থে প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়ম বেশি করেছে বিগত সরকার, অথচ বিদেশি অর্থায়নের অসংখ্য প্রকল্প পাইপলাইনে আটকে আছে। কিন্তু সেসব প্রকল্পে অনিয়ম কঠিন হওয়ায় সেগুলো বাস্তবায়নে আগ্রহ কম ছিল ঠিকাদার ও কর্মকর্তাদের। একনেক সভা শেষে পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, স্থগিত করা হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। গত 1.5 দশকে প্রকল্প অনুমোদনের রেকর্ড করেছে বিদায়ী সরকার। টাকা থাকুক বা না থাকুক, প্রতি বছর বেড়েছে উন্নয়ন বাজেটের আকার, গুরুত্ব পেয়েছে অবকাঠামো নির্মাণ, অথচ প্রকল্প বাস্তবায়নের মান ও ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। থমকে আছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন পাওয়া অনেক উদ্যোগ। রাজনৈতিক পালাবদলের পর প্রকল্প অনুমোদন বন্ধ ছিল দীর্ঘ সময়। এবার সে কাজেও গতি আনতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গেল একনেকের নতুন কমিটির প্রথম সভা। তবে প্রকল্পের সংখ্যা আগের চেয়ে কম। রীতি বদলে পরিকল্পনা কমিশনের পরিবর্তে একনেক আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সিদ্ধান্ত, প্রকল্পের নামে টাকার অপচয় সবার আগে ঠেকানো। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এগুলো মনিটরিং জোরদার করা হয়, তারাও মনিটরিং করে। কাজেই এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে বলেই বোধহয় ঠিকাদারের পিছনে অত আগ্রহী হয় না বলে পড়ে আছে। এরকম পরিকল্পনা কমিশনের আমি বলবো যে হিমাগারে অনেক প্রকল্প, বহু বছর আগের প্রকল্প পর্যন্ত পড়ে আছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, বিগত সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে। দেশের অগ্রাধিকার ভেবে নতুন প্রকল্প হাতে নেবে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থনীতির
দিক নির্দেশনা, নতুন দিক নির্দেশনা এবং তার অর্থায়ন কী করে হবে এটার জন্য একটা টাস্ক ফোর্স হয়েছে। 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে, তার জন্য অপেক্ষা আমাদের করতে হবে না। আমরা কিছু কিছু প্রকল্প খুব দ্রুত নতুন তৈরি করছি। একনেক সভায় গ্যাসের কূপ খনন নিয়ে 2টি নতুন প্রকল্প অনুমোদন পায়। যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে একটি প্রস্তাব। একটা ভ্রান্ত নীতি, নিজেদের এত গ্যাসের সম্ভাবনা থাকতে এতদিন ধরে আমরা এখানে কোনো যাও করেছি, সেটা আবার বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছি, কোনো দরকার ছিল না। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য বিমান, হাসপাতাল সহ সবকিছুই প্রস্তুত রাখা হয়েছে। তবে আকাশপথে ভ্রমণের মতো শারীরিক অবস্থা না থাকায় এখনই তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। বিএনপি চেয়ারপারসন প্রায় 1 সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরার পর এসব কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, 2 বছর আগে বিদেশে নেয়ার সুযোগ পেলে পরিস্থিতি এত জটিল হতো না। অনেকদিন থেকেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস আর লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হঠাৎ করেই শারীরিক অবস্থা অবনতি হলে 11 সেপ্টেম্বর ভোরে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা শেষে 6 দিন পর বুধবার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে খালেদা জিয়া। চেয়ারপারসনের ফেরার খবরে আগে থেকেই হাসপাতালের প্রধান ফটকে বিএনপি নেতাকর্মীরা। দলীয় কর্মী সমর্থকদের ভিড় ঠেলেই গুলশানের পথে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর। সন্ধ্যা 7টার পর পৌঁছান বাসায়। কেন কদিন পরপরই হাসপাতালে নিতে হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে, সে কারণ জানান ব্যক্তিগত চিকিৎসক। কারণটা হচ্ছে ওনার ক্রনিক লিভার ডিজিজ, এমন একটা ডিজিজ আমরা বলেছি যে ওনাকে সংকট থেকে উত্তরণের জন্য টিপস যে প্রসিডিওরটা জন হপকিন্সের চিকিৎসকরা করে দিয়ে গিয়েছেন, সেটা করার পরিপ্রেক্ষিতে উনি সাময়িকভাবে কিছুদিন সুস্থ থাকেন, তারপরে উনি আবার অসুস্থ হয়ে যান। এই যে চিকিৎসা ওনার পাওয়া উচিত ছিল হসপিটালে বা জেলখানায় থাকা অবস্থায়, সত্যিকার অর্থে সেই চিকিৎসাটা না হওয়ার কারণেই আজকের যে জটিলতাটা সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে মেডিকেল বোর্ডের সকল সদস্যরা মনে করে। জানান, সবকিছুই ঠিক করা আছে। বিমান যাত্রার ধকল নিতে পারলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে। আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট। আমরা কোন হসপিটালে নিব, কি নিব, আমরা আমেরিকা এবং ইউকেতে 2টি হসপিটালে আমরা সব কিছু, আমরা কনসালটেন্ট থেকে শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি। আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি। আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারের যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি। কাজে এইটা হচ্ছে এখন খালি জাস্ট ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া, এটার উপরেই এটা নির্ভর করছে। সুস্থ মানুষও যখন প্লেনে উঠে তার যে ওঠার সময় এবং নামার সময় যে স্ট্রেস যায়, সেটা ওনার পক্ষে কতটুকু উনি সহ্য করতে পারবেন বা পারবেন না, এইটা একটা মেডিকেল পয়েন্টের একটা প্রফেশনাল এটা দেখতে হবে। বাসায় থাকলেও সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বিএনপি চেয়ারপারসন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে বর্তমান সরকারকে সহায়তা করতে হবে। ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি এই আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করবে না, নির্বাচিত সরকারকেও বেশ কিছু সংস্কার করতে হবে। বুধবার সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সে কারণে মানুষ অতীতে ভোট দিতে পারেনি। ভোটের পরিবেশ নিশ্চিতে এই মুহূর্তে গুরুত্ব দিতে হবে। এখানে আপনাদের ইউনো সাহেব আছে, এখানে আপনাদের পুলিশ ওসি সাহেবরা, পুলিশরা আছেন, অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা আছেন। অনেকেই যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন তা না, ওই সময় ওনারাও অনেক ঝামেলা করছেন, তাই না? এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান, কোনো খারাপ কাজ করবেন না, আপনার মানুষের পাশে দাঁড়ান। এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রক্তক্ষয়ী অভ্যুত্থানে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বক্তব্য শুনেছি। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতাসীন, বিরোধী দল, সাংবাদিক সবার দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে এমন সরকার প্রতিষ্ঠা করতে হবে। সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে।
কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে, যাতে করে তার আলোকে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে কাকে সেই পরিবর্তনের দায়িত্ব দেবে। এ সময় অন্য দলের নেতারা কিছু প্রস্তাবনা তুলে ধরেন। বলেন, নতুন বাংলাদেশে কেউ যেন বঞ্চনার শিকার না হয়, রাজনৈতিক দলগুলোকে সেটা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ, কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই। বিশেষ কোনো দল, কোনো মতাদর্শে তারা যদি পক্ষ অবলম্বন করেন, তাদের যে নিরপেক্ষ চরিত্র, সেই চরিত্র তারা কিন্তু হারিয়ে ফেলবেন। সুতরাং সেটা হারিয়ে ফেললে আগামী জাতীয় নির্বাচনে প্রশ্নবিদ্ধ হতে পারে। সংসদ, সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাই, এই যে আপনার অধিকারের জায়গা, মর্যাদার জায়গা, সেটার নিশ্চয়তা। এই ক্ষমতার ভারসাম্যই জবাবদিহিতা আনে। এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, ওটা স্বেচ্ছাচারীতন্ত্রে পরিণত হবে। ছাত্র জনতার অভ্যুত্থান যাতে ষড়যন্ত্রকারীরা নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রাথমিকভাবে প্রত্যেক শহীদ পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের সর্বাধিক ১ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। রাজধানীতে একটি স্মারক অনুষ্ঠানে আহতদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে এবং শহীদদের পরিবারের জন্য চেক হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি সমাজের সকল স্তরের মানুষ, বাংলাদেশি প্রবাসী এবং সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। চলতি বছরের জুন শেষে বাংলাদেশে বিদেশি ঋণ বেড়ে দাঁড়িয়েছে $103.78 বিলিয়ন। মার্চ শেষে এই ঋণ ছিল $99.3 বিলিয়ন, অর্থাৎ 3 মাসে বেড়েছে $4.4 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ $83.21 বিলিয়ন এবং বেসরকারি খাতের পরিমাণ $20.57 বিলিয়ন। মার্চ থেকে জুন এই 3 মাসে সরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে $4.21 বিলিয়ন। সরকারি ঋণের বেশিরভাগই দীর্ঘমেয়াদী লোন। বিশ্বব্যাংক, IMF ছাড়াও বহুজাতিক প্রতিষ্ঠান থেকে এসব ঋণ নিয়েছে সরকার। বিদায়ী সরকার বিদেশি ঋণের বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করায় এর পরিমাণ দ্রুত বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল অংশে দেখা দেয় উত্তেজনা। সেখানে কিছু যাত্রীর সাথে টোল প্লাজা কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় হাতাহাতির এক পর্যায়ে যাত্রীরা নেমে পড়েন পিকআপ থেকে এবং বার সরিয়ে এক্সপ্রেসওয়েতেও উঠে পড়েন তারা। কর্তৃপক্ষ বলছে পুরো ব্যাপারটি ছিল দুপক্ষের ভুল বোঝাবুঝি। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজার আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল অংশে উত্তেজনা। যাত্রীদের সাথে টোল প্লাজায় কর্মরতদের বচসা, কথার পিঠে কথা, সেখান থেকে কথা কাটাকাটি। একটি পিকআপ ট্রাকের পিছনের খোলা অংশে যাত্রী বোঝাই করে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা নিয়ে এই বিবাদ। টোল প্লাজায় কর্মরতদের সাথে সেসব যাত্রীরই হাতাহাতি হওয়ার উপক্রম। এক পর্যায়ে পিকআপ থেকে নেমে আসেন একজন। আবার শুরু হয় কথা কাটাকাটি। একসময় সামনে থাকা বার ধরে টানাটানি শুরু করেন তিনি। এরপর নেমে পড়েন আরো কয়েকজন। প্রত্যেকেই তখন মারমুখী, যুদ্ধংদেহী মনোভাবে সবাই হাতাহাতিতে লিপ্ত হতে প্রস্তুত। কিছুক্ষণ পর টোল প্লাজার সামনে থাকা বার সরিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে পড়ে পিকআপ। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে পুরো ব্যাপারটিই ছিল ভুল বোঝাবুঝি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই কোনো ছাদ খোলা বাহনে মানুষ পরিবহন করতে দেওয়া হয় না এক্সপ্রেসওয়েতে। বিষয়টি যাত্রীরা বুঝতে না পারার কারণেই ছড়ায় উত্তেজনা। ধরে নেন ইচ্ছা করেই তাদের এক্সপ্রেসওয়েতে যেতে দেওয়া হচ্ছে না। আসলে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য কাস্টমার্স এবং আমাদের টিসির মধ্যে। তো আমাদের আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু সেফটি রুলস আছে। আমাদের এখানে সব ধরনের গাড়িকে আমরা অ্যালাউ করি না একটু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য। তো কিছু কিছু গাড়ি, যেরকম একটা ওপেন গাড়ি, পিছনে অনেক লোকজন যদি দাঁড়িয়ে থাকে, তো এই ধরনের গাড়িটাকে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেতে দিই না। কারণটা কি, যে গাড়ির ভিতরে যদি সে দাঁড়িয়ে থাকে, গাড়ির পিছনে ওপেন গাড়িতে, তো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পরে সে যদি পড়ে যায় গাড়ির থেকে, তাহলে অন্য গাড়ি কিন্তু তার উপরে রান হয়ে যায়। জানা যায় জোর জবরদস্তি করে এক্সপ্রেসওয়েতে উঠলেও নিজ থেকেই টোল পরিশোধ করেন পিকআপে থাকা যাত্রীরা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে 11 ঘন্টা বন্ধের পর আবারও চালু হয়েছে মেট্রো চলাচল। বুধবার সকালে ফার্মগেট স্টেশনের কাছে একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ায় আগারগাঁও মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। মেরামতের পর রাত 8:30টায় আবারও চলাচল শুরু হয়। মেট্রো রেল বন্ধ থাকায় দিনভর অবর্ণনীয় দুর্ভোগে পড়েন নিয়মিত যাত্রীরা। তৈরি হয় ভয়াবহ যানজট। শেষ পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষার অবসান। বুধবার রাত 8:30টার দিকে মতিঝিল থেকে আবারও শুরু হয় মেট্রো চলাচল। অফিস ছুটির পরও অনেকে কয়েক ঘন্টা অপেক্ষা করেছেন মেট্রোয় বাড়ি ফিরবেন বলে। মতিঝিল থেকে ফিরতি ট্রিপগুলো ছিল কানায় পূর্ণ। অফিস ছুটির পর সময়টাতে অনেকে মেট্রোর স্টেশনে এসে ফিরে গেছেন। নিয়মিত যাত্রীরা যারা মতিঝিল পল্টন থেকে মিরপুর উত্তরা যাতায়াত করেন তারা পড়েন বিড়ম্বনায়। অনেকে বাধ্য হয়ে বাসে ওঠেন। আজকে আমরা উবারে যাতায়াত করছি, আজকে সারাদিনের ট্রান্সপোর্টেশন কস্ট বাবদ অনেক টাকা খরচ হলো। সো আশা করছি সরকার এই ব্যাপারে আরও বেশি সচেতন হবে। বিশেষ করে মতিঝিলে যারা অফিস, এটা তো অফিস পাড়া, এখানে যারা মোহাম্মদপুর, আগারগাঁ, মিরপুর থেকে যারা যাতায়াত করে তাদের জন্য খুব কষ্ট হচ্ছে। মতিঝিলের বাস কাউন্টারগুলোর সামনে অন্য দিনের চেয়ে দেখা যায় যাত্রীদের দীর্ঘ সারি। মেট্রো বন্ধ থাকায় মিরপুর উত্তরা রুটের যাত্রীরা বাধ্য হয়ে আবারও ফিরেছেন বাসের কাউন্টারে। কখন ফিরবেন বাসায় তার ঠিক নেই এসব যাত্রীদের। আমি এসে দেখতেছি বন্ধ, সো এখান থেকে আবার আমার ওভার নিতে হবে বা মেট্রো রেলটা আমি সেবাটা পাচ্ছি না। তো এটার জন্য আমাদের পাবলিকের হয়রানি হচ্ছে, এটা আসলে আমাদের ইনফর্ম করা উচিত ছিল। এটা আমাদের নগরবাসীর জন্য সীমাহীন দুর্ভোগ। তো আমি একটা প্ল্যান করে এসেছি যে আমি এখন যাব, 1 ঘন্টার মধ্যে একটা কাজ আছে, আমার একটা স্কেডিউল আমি মেনটেন করব। এখন কোত্থেকে কোথায় যাব? চলাচল বন্ধ হওয়ায় সারাদিনই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত স্টেশনগুলোর সবগুলো প্রবেশমুখী ছিল বন্ধ। দিনভরই যাত্রীরা ফিরে গেছেন স্টেশনের সামনে থেকে। ফার্মগেট স্টেশনের কাছে একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ায় আগারগাঁও মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায় সকাল 9:40 তখন থেকেই সেটি মেরামতের কাজ চলছিল বলে জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। 430 নম্বর পিলার হেড প্লাস যে ভায়াডাক্ট, এটা মাঝখানে 4টা বিয়ারিং প্যাড থাকে। একটা প্যাড পড়ে গেছে স্থানচ্যুত হয়ে টেকনিক্যালি, কেমন ওই টাকে রিপ্লেস করা হচ্ছে নতুন একটা প্যাড দিয়ে। এটা তো 400 টন ওজনের একটা ভায়াডাক্ট। ওইরকম হেভি যন্ত্রপাতি আমরা মোবিলাইজ করেছি, কাজ শেষ, ভায়াডাক্টের নিচে এটা বসানো হয়ে গেছে। আগারগাঁও মতিঝিল অংশে বন্ধ থাকলেও উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি অভিযোগ দায়ের হয়েছে। একটি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে, বাকি 3টি ঢাকা মহানগর হাকিম আদালতে। সব মিলিয়ে আসামি করা হয়েছে প্রায় 250 জনকে। এদিকে অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি মাজহারুল হককে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 10 সদস্যের তদন্ত সংস্থা গঠন করা হয়েছে। স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম? রক্ত দিয়েই আবার স্বাধীনতা আনতে হবে। পংক্তিগুলো লিখেছেন টঙ্গী কলেজের ছাত্র শেখ ফাহমিন জাফর। লেখা পংক্তিগুলো আছে ঠিকই, কিন্তু বেঁচে নেই জাফর। 18 আগস্ট উত্তরায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিল জাফর। আন্দোলনে যাওয়ার দিন সকালে মায়ের কাছে দ্রোহের 2টি কবিতা লিখে দিয়ে যায় জাফর। উত্তরার আজমপুরে বিএনএস সেন্টারের সামনে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে হাসপাতালে ভর্তি হন জাফর। পরে সেখানেই মৃত্যু হয় তার। দাবি ছাড়বে না, তোমার দেখে আরো 10টা মা এগিয়ে আসবে, কখনো যেন এই দাবি না ছেড়ে তুমি আমাকে নিয়ে যেও না, এই কথা বলে ছেলে আমার চলে যায়। তখন আমার মনে হয়েছিল আমার ছেলে হয়তো আমার সাথে একটু দেখার অপেক্ষায়, একটু কথার অপেক্ষায় আছে। তারপর দ্রুত ছুটতে থাকি। ছেলে হত্যার বিচার চাইতে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেন জাফরের মা। অভিযুক্ত করা হয় শেখ হাসিনা সহ 36 জনকে। থেকে সাভার যায়, ওই যাওয়ার পথে আমরা কয়েকবার পুলিশের বাধা পাই। আমাদের এটা বলে দেওয়া হয়েছে আমরা যেন না বলি যে ফাহমির ছাত্র আন্দোলনে মারা গেছে ও অন্য কোনো কিছুতে মারা গেছে, এরকম একটা জবানবন্দি নিয়ে আমাদেরকে পার করে দেয়।
এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি অভিযোগ দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে মামলা করেন ভুক্তভোগী আহত ডেলিভারিম্যান শিমুল আহমেদ। শেখ হাসিনা সহ 163 জনকে আসামি করা হয় সেখানে। গেল 5 আগস্ট শফিপুর আনসার একাডেমির সামনে মোহাম্মদ হায়াতুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এছাড়া 18 জুলাই উত্তরা বিএনএস সেন্টারের সামনে মোহাম্মদ মমিনুল ইসলাম মারজানকে গুলি করে হত্যার ঘটনায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 27 জনকে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। বুধবার সকাল 8টা আদালতের প্রথম কর্মঘণ্টার শুরুতেই আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। তবে এবারই প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও। বুধবার রাজধানীর বাড্ডা থানার 2টি, খিলগাঁও থানার আরও একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। একই রকমভাবে আর্জিতে আদালতে আনা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ও প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। এদিন প্রথমবারের মতো ঢাকার আদালতে হাজির করা হয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। তাকে বাড্ডা থানার 4টি, আদাবর ও লালবাগ থানার 2টি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। মামলাগুলোর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির আল ফারাবির আদালত প্রত্যেককে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তবে পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড আবেদন করা হয়নি, যদিও এর আগেই প্রত্যেকে কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। লালবাগ থানার মামলা নম্বর ৭/৮/২৪-এ 19 নম্বর আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক। বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ৪৭/৭/২৪-এ সালমান এফ রহমান সাহেব, তারপরে পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব, ওনাদেরকে সোনাশ দেখানো হয়। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, তাদের কেউই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, শুধু রাজনৈতিক কারণেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগগুলি কোনোভাবেই সঠিক না, কারণ একজন মহামান্য আপেল ডিভিশনের বিচারপতি উনি ক্রমেই কোনো ৩০২-এর মামলায় বা ৩৪-এর মামলায় সম্পৃক্ত হতে পারেন না। নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছুই নেই, এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে সোনাশ দেখানো হচ্ছে। বিকেলে মোহাম্মদপুর থানায় অটোরিকশা চালক রনি হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জকে আদালতে তোলা হলে 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। তারা এর সঙ্গে আরো জড়িত ছিল তাদেরকে বের করার জন্য এই আসামির বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিন সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা ভাঙচুর ও নাশকতার মামলায় নতুন করে 42 জন আনসার সদস্যকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদের মধ্যে 7 জনের 3 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী দায়িত্ব পালনকারী 3 সিইসি, কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে চট্টগ্রামের আদালতে। নির্বাচন আয়োজনের নির্দেশদাতা উল্লেখ করে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়। আসামিরা সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ এবং ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করেছেন বলে উল্লেখ করা হয় এজাহারে। সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকারী 3টি নির্বাচন কমিশনের সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল, সব নির্বাচন কমিশনার এবং সচিবসহ 18 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন আদালতে। এই 3 নির্বাচনের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়। 2014, 2018, 2024-এর একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে। সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ এবং নির্বাচনের নামে প্রহসন করে দেশের জনগণের আস্থা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় এজাহারে। বাদীপক্ষের আইনজীবী জানান, মামলাটি আমলে নিয়ে সিএমপির সহকারী কমিশনার পদমর্যাদার কোনো কর্মকর্তাকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে।
এবং কতগুলো ভুয়ো ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছেন। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন এবং যারা এসব এই নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র দিয়ে মানুষের কল্যাণ হবে না, কল্যাণের জন্য ইসলামী শাসন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিকেলে নিউ মার্কেট থানায় ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে তিনি কথা বলেন। শাইখে চরমনায় বলেন, প্রতিটি মানুষ যেন অধিকার নিয়ে বাঁচতে পারে এমন বাংলাদেশ চাই। বলেন, জালেমের হাতে দেশ ছিল বলেই জুলুম বন্ধ হয়নি। তাকওয়া ভিত্তিক নেতা না এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তিনি যোগ করেন, এবার 92% মুসলমানের দেশে ইসলামের বাংলা দেখতে চাই। মা বোনেরা ভয় পান ইসলামী শাসনকে, তবে তিনি আশ্বস্ত করে বলেন, ভয়ের কোনো কারণ নেই, অধিকার নিয়েই বাঁচতে পারবেন। সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই, ক্যাপিটালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই, সেকুলারের মধ্যে মানুষের মুক্তি নাই, সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, রুশো আর কার্ল মার্কস মৌসুদের আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না। একমাত্র জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়নের আগে মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পেজার বিস্ফোরণের 24 ঘন্টা না পেরোতে আবারও সিরিজ বোমা হামলায় কেঁপে উঠল লেবানন। বুধবারের এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন, আহত 3 শতাধিক মানুষ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, একযোগে লেবাননের বিভিন্ন স্থানে বিস্ফোরিত হয় বোমাগুলি। গাড়ি, স্কুটার, মোটরসাইকেলের পাশাপাশি অনেক স্থানে ল্যাপটপও বিস্ফোরিত হয়। পাশাপাশি হিজবুল্লাহর যোদ্ধা এবং লেবাননের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত ওয়াকি টকি এবং রেডিওতে বিস্ফোরণ ঘটে। এর আগে মঙ্গলবার লেবানন জুড়ে বিস্ফোরিত হয় হাজার হাজার পেজার। টেলিযোগাযোগ যন্ত্রগুলোর বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়ায়। আহত হয়েছেন 2000-এর বেশি মানুষ। হামলার সাথে ইসরায়েলের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।